বন্ধু শুনছেন 90.8 FM বেতার বিদ্যাসাগর, মেদিনীপুরের একমাত্র কমিউনিটি রেডিও চ্যানেল বেতার বিদ্যাসাগর। আপনার সঙ্গে, আপনার কথায়। কৃষি সংক্রান্ত নানান কথা, প্রশ্ন আপনার, উত্তর দেব আমরা। কৃষিক্ষেত্রের নানান খুঁটিনাটি তথ্য নিয়েই শুরু হচ্ছে আমাদের অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। নমস্কার বন্ধু, ম্যাটিক্স কৃষি পাঠশালায় আজ শুনবেন পিএম প্রণাম অ্যান্ড এনভায়রনমেন্টাল প্রোটেকশন নিয়ে আলোচনা। পিএম প্রণাম এবং পরিবেশের সুরক্ষা। কৃষিপ্রধান দেশ ভারতবর্ষ, তাই কৃষিক্ষেত্রে উন্নতির কথা মাথায় রেখে কৃষক বন্ধুর পাশে দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। সূচনা হলো কৃষকদের জন্য বিশেষ যোজনা পিএম প্রণাম। জৈবিক সারের ব্যবহার থেকে কৃষকদের বিশেষ প্যাকেজ প্রদান, সবই এই যোজনার অন্তর্গত। পিএম প্রণাম প্রধানমন্ত্রী কর্তৃক কৃষক বন্ধুর জন্য বিশেষ যোজনা। পিএম প্রণাম, এই প্রকল্পের সম্পর্কেই বিস্তারিত জেনে নেব এবার। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি অর্থাৎ CCEA 28 জুন 2023 তারিখে অনুষ্ঠিত একটি বৈঠকে পিএম প্রণাম প্রকল্পটি অনুমোদন করেছে। পিএম প্রণাম শব্দটি আমাদের মাতৃভূমির পুনরুদ্ধার, সচেতনতা সৃষ্টি, লালন পালন ও উন্নতির জন্য একটি পিএম প্রোগ্রামকে বোঝায়। আমাদের নিজের মায়ের মতো মাতৃভূমি অর্থাৎ মাদার আর্থের যত্ন নেওয়া এবং তাকে সুস্থ রাখার প্রতি এটি একটি অনন্য পদক্ষেপ। এভাবেই মাতৃভূমি এর বিনিময়ে আমাদের অনেক কিছুই ফিরিয়ে দেবেন। গ্রাম পর্যায় থেকে শুরু করে আমাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই এটি সম্ভব। পিএম প্রণামের প্রাথমিক লক্ষ্য হল একটি গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করা, আর সেই সমস্যা হল কৃষিতে রাসায়নিক সার এবং কীটনাশকের অত্যধিক ব্যবহার। অধিক উৎপাদনের আকাঙ্ক্ষায় অতিমাত্রায় সার ও কীটনাশকের ব্যবহার হচ্ছে, যার ফলে এই মাটির ক্ষতি হচ্ছে এবং উৎপাদন ক্ষমতা কমে যাচ্ছে। মাটির পুষ্টি নিরাপত্তার জন্য কৃষিতে জৈব এবং প্রাকৃতিক সার একীভূত করে মাটির পরীক্ষাভিত্তিক সারের সুষম ব্যবহার পদ্ধতি করা প্রয়োজন। এছাড়াও জৈব এবং প্রাকৃতিক কৃষি পদ্ধতি, সম্পদ সংরক্ষণের কৌশল যেমন সমন্বিত চাষ পদ্ধতি, ক্ষুদ্র সেচ, মালচিং, নো-টিলাজ, ফসলের ঘূর্ণনের মতো পদ্ধতিও কৃষিক্ষেত্রে গ্রহণ করা উচিত। এই পদ্ধতি মাটির উর্বরতা বাড়াবে, পরিবেশ দূষণ হ্রাস করবে এবং দীর্ঘমেয়াদী কৃষি উৎপাদনশীলতা বাড়াবে। কৃষিক্ষেত্রে সুষম সারের ব্যবহার মাটি সহ আমাদের পরিবেশের স্বাস্থ্য নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভারসাম্য বজায় রেখে সার ব্যবহারের অর্থ হল উদ্ভিদের জন্য প্রয়োজনীয় পুষ্টির উপাদান সঠিক পরিমাণে এবং অনুপাতে সঠিক সময়ে এবং সঠিক পদ্ধতিতে ব্যবহার করা। সংশ্লিষ্ট রাজ্য বিশ্ববিদ্যালয়গুলি ইতিমধ্যে তাদের এলাকার ফসলের প্রয়োজন অনুসারে এই ডোজগুলি নির্ধারণ করেছে। সুপারিশকৃত ডোজ অনুযায়ী সার ব্যবহার করলে ফসলের ফলন ও গুণগত মান বৃদ্ধি পাবে। সুস্পষ্ট মাটিতে জন্মানো ফল, শাকসবজি এবং শস্য প্রায়শই প্রয়োজনীয় পুষ্টিগুণে সমৃদ্ধ এবং স্বাদ ভালো হয়। ভালো ফসলের জন্য এবং গুণমান আমাদের কৃষকদের জন্য উচ্চ লাভের দিকে পরিচালিত করে। এটা শুধু আরও বেশি পরিমাণ ফসল ফলানোর জন্য নয়, বরং ফসলের মানকেও উন্নত করার জন্য একটি বড় পদক্ষেপ। এটি একটি জয়ের কৌশল যা আমাদের কৃষকদের, আমাদের পরিবেশ এবং শেষ পর্যন্ত আমাদের সকলকে উপকৃত করে। সঠিক জ্ঞানের সঙ্গে পুষ্টির ব্যবহার করলে আমরা যে শুধু ফলনই বাড়াতে পারব তা নয়, বরং আমাদের জমি ভবিষ্যৎ প্রজন্মের জন্য যাতে উর্বর থাকে তাও নিশ্চিত করতে পারব। সুতরাং আসুন একটি উজ্জ্বল এবং আরও টেকসই কৃষি ভবিষ্যতের জন্য সুষম সার ব্যবহারের প্রচার এবং অনুশীলন চালিয়ে যাই। বিকশিত ভারত সংকল্প যাত্রা, বিকশিত ভারত সংকল্প যাত্রা। আসুন এই প্রকল্পের বিষয়ে এবার জেনে নেওয়া যাক।
এই প্রকল্পের মূল উপাদানগুলির মধ্যে একটি হল পিএম প্রণাম প্রকল্প এবং কৃষিতে ড্রোনের ব্যবহারকে উন্নীত করার প্রচেষ্টা করা, সারের সুষম ব্যবহার এবং ন্যানো সারের ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে ডিপার্টমেন্ট অফ ফার্টিলাইজার্স, সার কোম্পানি, প্রধানমন্ত্রী কৃষি সমৃদ্ধি কেন্দ্র, ফিল্ড অফিসার এবং নোডাল অফিসার সহ বিভিন্ন স্টেক হোল্ডারদের একত্রিত করেছে। VBSY এর একটি আকর্ষণীয় বিষয় এই যে এর মাধ্যমে বিভিন্ন ফসল এবং গাছপালাগুলিতে ন্যানো সার এবং জলে দ্রবণশীল সার স্প্রে করার পদ্ধতি প্রদর্শনের জন্য ড্রোনের ব্যাপক পরিমাণ ব্যবহার করা। এই উদ্যোগের ফলে 29টি রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে বিভিন্ন জেলায় হাজার হাজার ড্রোন প্রদর্শিত হয়েছে। এই ব্যবহারিক পন্থা কার্যকরভাবে আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণের সুবিধার কথা বলেছে। নাগরিকদের মধ্যে টেকসই কৃষির অনুশীলন সম্পর্কে আরও তথ্য প্রচার করাই এই প্রকল্পের উদ্দেশ্য। উল্লেখ্য, এই প্রোগ্রামটি একটি অপ্রতিরোধ্য সাড়া পেয়েছে এবং লক্ষ লক্ষ দর্শক ড্রোন প্রদর্শনীর সাক্ষী দেখেছে। কৃষকরা বিশেষ করে প্রচলিত ইউরিয়ার তুলনায় ন্যানো ইউরিয়ার উপকারিতা বুঝে ন্যানো সার প্রয়োগে গভীর আগ্রহ দেখিয়েছেন। এই ইভেন্টগুলির সময় আলোচনার আর কথোপকথনের মাধ্যমে করা অনুশীলনগুলি যথেষ্ট কার্যকরী হয়েছে, যা কৃষকদের মধ্যে ক্রমবর্ধমান সচেতনতা এবং আগ্রহ প্রদর্শন করেছে। প্রধানমন্ত্রী কৃষি সমৃদ্ধি কেন্দ্রগুলি VBSY প্রোগ্রামগুলিকে সমর্থন করার জন্য সক্রিয় ভূমিকা পালন করেছে, যার ফলে এই উদ্যোগের সহযোগিতামূলক প্রকৃতির উপর জোরও দেওয়া হয়েছে। বিকশিত ভারত সংকল্প যাত্রা শুধু একটি যাত্রা নয়, এটি ভারতীয় কৃষির জন্য একটি টেকসই এবং প্রযুক্তিগতভাবে উন্নত ভবিষ্যতের দিকে একটি রূপান্তরমূলক পদক্ষেপ। যাত্রার অগ্রগতির সঙ্গে সঙ্গে এটি দেশের কৃষির ল্যান্ডস্কেপকে নতুন রূপ দেওয়ার, উদ্ভাবনকে উৎসাহিত করার এবং সবার জন্য একটি সবুজ আরও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করার প্রতিশ্রুতি দেয়। ড্রোন প্রযুক্তি, ন্যানো সার এবং টেকসই চাষ পদ্ধতির প্রচারের মাধ্যমে এটি শুধুমাত্র সচেতনতাই তৈরি করছে না, বরং কৃষকদের আরও সমৃদ্ধ এবং পরিবেশ বান্ধব ভবিষ্যতের জন্য উদ্ভাবন গ্রহণ করতে অনুপ্রাণিত করছে। আমরা যেমন এই কৃষি বিপ্লবকে উৎসাহিত হতে দেখি, এটা স্পষ্ট যে বিকশিত ভারত সংকল্প যাত্রা একটি উন্নত এবং টেকসই ভারতের জন্য বীজ বপন করছে এবং এগিয়ে নিয়ে যাচ্ছে। এরই অঙ্গ হিসেবে আমাদের এবারের অনুষ্ঠান বেতারের মাধ্যমে কৃষি বন্ধুর জন্য সচেতনতামূলক অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। শুনতে থাকুন বেতার বিদ্যাসাগর FM 90.8। স্বাস্থ্যকর মাটি, স্বাস্থ্য ভারত। প্রিয় কৃষক ভাই ও বোনেরা, ম্যাট্রিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের পক্ষ থেকে আমরা আপনাদের সকলকে উষ্ণ অভ্যর্থনা এবং শুভেচ্ছা জানাই। বন্ধুরা, ম্যাট্রিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেড পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান জেলার পানাগড়ে অবস্থিত একটি ইউরিয়া উৎপাদনকারী সংস্থা। ম্যাট্রিক্স প্ল্যান্টটি পশ্চিমবঙ্গের প্রথম এবং একমাত্র ইউরিয়া কারখানা। আপনারা সবাই জেনে খুশি হবেন যে মাটি পরীক্ষার জন্য কোম্পানি কর্তৃক একটি ভ্রাম্যমাণ মৃত্তিকা পরীক্ষাগার স্থাপন করা হয়েছে, যা সমগ্র বাংলায় তার পরিষেবা প্রদান করে। এর পাশাপাশি কৃষকদের চাহিদা অনুযায়ী সংস্থার দ্বারা অন্যান্য নতুন পণ্য উপলব্ধ করা হয়, যার মাধ্যমে আপনারা সকলেই আপনাদের চাষে আরও বেশি ফলন এবং মুনাফা পেতে পারেন। নমস্কার বন্ধু, 90.8 প্রচার তরঙ্গে আপনারা শুনছেন বেতার বিদ্যাসাগর। আজকের ম্যাট্রিক্স কৃষি পাঠশালার আরও একটি নতুন পর্ব নিয়ে আমরা হাজির হয়েছি আপনাদের মাঝে। এই আলোচনায় আমি রয়েছি RJ সুমন এবং আমাদের সামনে আজকে উপস্থিত রয়েছেন প্রতাপ চন্দ্র সিং মহাশয়, সহ কৃষি অধিকর্তা, শালবনী ব্লক, পশ্চিম মেদিনীপুর। স্যারকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। স্যার, আজকে যে বিষয় নিয়ে আমাদের সাথে কথা বলবেন, অল্টারনেটিভ বা ইনোভেটিভ ফার্টিলাইজার্স, এই রাসায়নিক সারের বিকল্প বা চলতি নতুন সারের কেন উদ্ভাবন, কিভাবে তার কি সমস্যা, সমস্ত কিছু নিয়ে স্যার আজ আমাদের সাথে কথা বলবেন। প্রথম প্রশ্নে স্যার কাছকে চলে যাব, এই চলতি রাসায়নিক সারের ব্যবহার নিয়ে যদি কিছু বলেন, তারপর আমরা সমস্যায় আসছি।
আচ্ছা, ধন্যবাদ। প্রথমে আমি নমস্কার জানাই আমার শ্রোতা বন্ধুদের, সেই সাথে বেতারের সবাইকে আমি নমস্কার জানাই। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা সেটা হচ্ছে যে আমাদের প্রমোশন অফ অল্টারনেটিভ ফার্টিলাইজার বা ইনোভেটিভ ফার্টিলাইজার, যেটা আজকালকার দিনে কৃষির ক্ষেত্রে কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ আধুনিক পদ্ধতিতে কৃষিকাজ করতে গেলে তার যে কিছু প্যারামিটার বা কোন দিকগুলো প্রযুক্তিগত দিক দিয়ে কোন দিক দিয়ে এগোতে হবে সেই বিষয়ে এই ধরনের যে আলোচনা বা এই ধরনের যে ইনোভেটিভ যে ফার্টিলাইজার বা অল্টারনেটিভ ফার্টিলাইজার এর গুরুত্ব কিন্তু সর্বাধিক। আচ্ছা। আমার কৃষক বন্ধুরা আপনারা জানেন যে আপনারা আমাদের সেই 60-এর দশকের পর থেকে যখন সবুজ বিপ্লব হলো, সবুজ বিপ্লবের পর থেকে আমাদের রাসায়নিক সারের ব্যবহার কিন্তু অত্যন্ত কিন্তু বেড়েছে। অবশ্যই। যেটা আপনি বললেন যে রাসায়নিক সারের, অর্থাৎ রাসায়নিক সারের যে কুফল, রাসায়নিক সারের অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার যে কুফল, আমরা 60-এর দশকে যখন সবুজ বিপ্লব হলো তার পরবর্তীতে রাসায়নিক সার ব্যবহার হলো সবুজ বিপ্লবে, সাথে কৃষি সেচ এবং কেমিক্যালস যেটা আমাদের পেস্টিসাইড সেগুলো ব্যবহার হলো এবং তার সাথে সেচের জল ব্যবহার হলো। তাতে দেখা গেলো যে খাদ্য স্বয়ংবর যেটা ভারতবর্ষের ক্ষেত্রে, যেটা হচ্ছে আমাদের ন্যাশনাল ফুড সিকিউরিটি মিশন, তো সেটা কিন্তু আমরা প্রচুর কিন্তু আমরা কিন্তু খাদ্যে কিন্তু স্বয়ংবর হয়ে গেছে। কিন্তু খাদ্যে স্বয়ংবর হতে গিয়ে যেভাবে আমরা রাসায়নিক সার অনিয়ন্ত্রিতভাবে ব্যবহার করছি, বিশেষ করে ট্র্যাডিশনাল যেটা বললেন যে চলতি যে রাসায়নিক সার, চলতি রাসায়নিক সারগুলো কি মূলত 3 ধরনের সার হয়। একটা হচ্ছে নাইট্রোজেন, একটা হচ্ছে ফসফরাস, আর একটা হচ্ছে পটাশিয়াম, আচ্ছা। মানে যেটাকে আমরা এনপিকে বলি। এবং এনপিকের প্রচুর সার আমাদের কৃষক বন্ধুরা আমাদের জানে, সে আমাদের ইউরিয়া হোক বা ডিএপি হোক বা 10-26-26 এনপিকে 10-26, বিভিন্ন ধরনের এই এনপিকের যেটা নাইট্রোজেন ফসফরাস পটাশের বিভিন্ন ফর্মুলেশনের সার কিন্তু বাজারে কিন্তু প্রচুর পরিমাণে আছে। আচ্ছা। এখন আমার কৃষকরা কিন্তু তাদের কাছে কিন্তু এটা কিন্তু অত্যন্ত অ্যাভেলেবল হচ্ছে। কিন্তু ঘটনা যেটা হচ্ছে যে এই সারের যে কুফল, যেটা আমি বললাম যে অনিয়ন্ত্রিতভাবে ব্যবহারের ফলে, এবং আরেকটা জিনিস কি, এই সারের ব্যবহারটা কেন বাড়লো, আমরা খাদ্যে স্বয়ংবর হতে পেরেছি, তার সাথে সাথে আমরা জানি যে যেভাবে ওভার পপুলেশন বেড়ে যাচ্ছে তাতে কিন্তু কৃষি জমির পরিমাণ কমছে। তাহলে কৃষি জমির পরিমাণ কমছে, অল্প পরিমাণ জমি, তাহলে সেই জমিতে আমাদেরকে যে ক্রপিং ইন্টেন্সিটি, অর্থাৎ আমাদের শস্য পর্যায় কিন্তু বাড়াতে হচ্ছে। আগে কোনো জমিতে শুধুমাত্র বছরে একবার ফলন হতো বা নির্দিষ্ট সময় সিজনে হতো। এখন কিন্তু আপনি যদি দেখেন যে সারা বছরই কিন্তু জমিতে কোনো না কোনো ফসল হচ্ছে। সুতরাং ক্রপিং ইন্টেন্সিটি কোথাও বেড়ে 300 থেকে 400 হয়ে গেছে, 400% হয়ে গেছে। তার মানে সারা বছরই কিন্তু জমিতে বিভিন্ন জায়গায় যেখানে সেচের বা অন্যান্য ব্যবস্থা আছে সেখানে কিন্তু হচ্ছে। তাহলে এই ধরনের যে ক্রপিং ইন্টেন্সিটি, জমির পরিমাণ কমে যাচ্ছে, ওভার পপুলেশন হচ্ছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু রাসায়নিক সারের বাড়ানোটা কিন্তু অযুক্তিগত নয়। তার ফলে কিন্তু খাদ্যে কিন্তু স্বয়ংবর হতে পেরেছে। মানে কোথাও কি হচ্ছে এই অতিরিক্ত চাষের জন্য দীর্ঘমাত্রায় রাসায়নিকের ব্যবহারে ক্ষতি কোনো কিছু হচ্ছে? এটা অতিরিক্ত পরিমাণে ব্যবহারের ফলে এখন যেটা কি আমরা পরিবেশ কনসার্ন হয়ে গেছি। আমরা দেখছি যে খাদ্যে স্বয়ংবর হয়েছে ঠিক আছে, কিন্তু এই যে অতিরিক্ত মাত্রায় রাসায়নিক সার ব্যবহার ফলে যে কুফল, যে আমরা কি দেখছি যে আমরা পরিবেশ দূষণ হচ্ছে, গ্রিন হাউস যেটা গ্যাস সেটার এমিশন হচ্ছে, এবং তার সাথে সাথে কি হচ্ছে, মাটির যে উর্বরতা শক্তি, যেটাকে ফার্টিলিটি বলি আমরা, মাটির ফার্টিলিটি বা সয়েলের মাটির যে উর্বরতা শক্তি সেটা কিন্তু কমে যাচ্ছে। এবং ফলন কিন্তু কোনো না কোনো জায়গায় কিন্তু হ্রাস হতে শুরু করেছে। মাটির স্বাস্থ্য খারাপ হচ্ছে, পরিবেশ খারাপ হচ্ছে, তার সাথে সাথে আমাদের মানুষের যে স্বাস্থ্য সেদিকে কিন্তু খারাপ হচ্ছে। তার কারণের জন্য কিন্তু আমাদেরকে এই অল্টারনেটিভ বা যে সার যেটাকে বলছি আমরা ইনোভেটিভ ফার্টিলাইজার দিকে কিন্তু আমাদের যেতে হচ্ছে এই কুফল থেকে বেরোনোর জন্য। আচ্ছা, কোথাও কি স্যার মনে হচ্ছে যে এই মাটির উর্বরতা বা পরবর্তী চাষের জন্য যে আমরা বাধ্য হচ্ছি বেশি পরিমাণে রাসায়নিক ব্যবহারের জন্য, কোথাও কি এটা নিয়ন্ত্রণ করতে গেলে আমরা কোনো রকমভাবে স্বাস্থ্যগত দিক থেকেই হোক বা মাটির উর্বরতা হলেও কি কোনো রকম বৃদ্ধি পেতে পারে যদি আমরা কন্ট্রোল করি? অবশ্যই যেটা, কেননা এই যে রাসায়নিক সার যে ব্যবহার, এটা যে মানুষ যে আমাদের কৃষক বন্ধুরা যেটা ব্যবহার করছে, তো সেক্ষেত্রে তো তাদের ব্যবহারে একটা সময় ছিল যে যখন এগুলো প্রতি কিন্তু ব্যবহার করতো না। 60-এর দশকে যখন আমি যেটা বললাম যে সবুজ বিপ্লবের পর থেকে মানুষ কিন্তু রাতারাতি কিন্তু রাসায়নিক সার ব্যবহার করেনি। অবশ্যই তাদেরকে সেই প্র্যাকটিসটা করানো হয়েছে, দীর্ঘ সময় ধরে তারা কিন্তু অভ্যস্ত হয়েছে। তাহলে এখন আমরা তার কুফলটাকে যখন আমি বোঝাতে যাচ্ছি আমার কৃষকদেরকে যে না, রাসায়নিক সার ব্যবহার করলে মাটির উর্বরতা শক্তি কমে গেছে, ফলন কমে যাচ্ছে, মানে প্রোডাক্টিভিটি কমে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে অল্টারনেটিভ সোর্সের দিকে যেতে হবে। কিন্তু একটা জিনিস কি, অল্টারনেটিভ সোর্সের দিকে যাবো ঠিক আছে, কিন্তু প্রোডাকশন যাতে ঠিক থাকে, নাহলে তো আমরা সেই খাদ্যে আবার ইনসিকিউরিটি ফিল করব। এবং এই প্রশ্নটা তখন আসবে যে তার তুলনায় ফলন কিন্তু কমে যাচ্ছে। তার মানে আমাকে ফলন ঠিক রাখতে হবে। তার মানে একটাই জিনিস এখন বর্তমান কৃষির ক্ষেত্রে যেটা অবস্থা, সেটা হচ্ছে আমাদেরকে ভবিষ্যতের দিকে সাস্টেনেবল এগ্রিকালচারের দিকে যেতে হবে, যেটাকে বাংলায় বলে আমার কৃষক বন্ধুরা যেমন সুস্থায়ী কৃষি।
আচ্ছা সুস্থায়ী কৃষি কি, তার মূল মোটো হচ্ছে যে সুস্থায়ী কৃষিতে যে আমার এর ফলন বা তার যে উর্বরতা, মাটির উর্বরতা কমবে না, মাটির উর্বরতা শক্তি ঠিক থাকবে, পরিবেশ ঠিক থাকবে, পরিবেশের দিক দিয়ে বা বায়োডাইভার্সিটি বলি আমরা, জৈব বৈচিত্র্য বলি বা পরিবেশ বলি, সেটা ঠিক থাকবে না, এবং মানুষের যে হেলথ, হিউম্যান হেলথ, সেটাও ঠিক থাকবে। তার সাথে সাথে খাদ্য নিরাপত্তাও বজায় থাকবে। সেই সাস্টেনেবল এগ্রিকালচারের দিকে যেতে হবে, তবে গিয়ে কিন্তু আমরা কৃষিটাকে ধরে রাখতে পারবো, এবং তার সাথে সাথে ওই যে রাসায়নিক যে সারের যে কুফল, সেটা থেকে কিন্তু বেরিয়ে অল্টারনেটিভ ফার্টিলাইজারের মাধ্যমে কিন্তু সেই জায়গাটা পূরণ করতে পারবো। বেরিয়ে যেতে মানে কি আপনি বলছেন যে পুরোপুরি ডিটাচ থেকে ধীরে ধীরে আমরা একটা ওর পরিবর্তনে কোনো কিছু নিয়ে আসবো, না কোনো রকম ভাবে এর ব্যবহারের পরিমাণটা কমাবো? একেবারে আমরা ব্যবহারের পরিমাণ একবারে তো আমরা রিপ্লেস করতে পারবো না, অবশ্যই। আমরা ধীরে ধীরে সেই অভ্যাসটা থেকে চেঞ্জ হতে হবে। কারণ যে খারাপ যে প্রকৃতির উপর যে খারাপ প্রভাবটা বা হিউম্যান হেলথের উপর, সেটা যেমন ধীরে ধীরে তারা বুঝবে অ্যাওয়ারনেসের মাধ্যমে, তার সাথে সাথে টোটালি আমি রাতারাতি রিপ্লেস করতে পারবো না। অবশ্যই। তাহলে ধীরে ধীরে তার জায়গায় পরিপূরক হিসাবে, অল্টারনেট হিসাবে অন্য জিনিস, ইনোভেটিভ ফার্টিলাইজার বা যেটাকে আমরা বলছি যে অল্টারনেটিভ ফার্টিলাইজার, সেটা কিন্তু তার প্রয়োগ কিন্তু বাড়াতে হবে। আচ্ছা সেটা যদি আমরা বাড়াই ধীরে ধীরে, তাহলে দেখবে এটা একটা মানে অ্যাডাপ্টেশন চলে আসবে। আচ্ছা অ্যাডাপ্টেশন চলে আসবে, তখন কি হবে, আমরা ফলনেরও খুব বেশি হেরফের হবে না, সেই সাথে সাথে কিন্তু সুস্থায়ী কৃষিটা কিন্তু বজায় থাকবে। আচ্ছা। তার মানে ফলনেরও হেরফের হবে না আমাদের। এই যে আপনি বলছেন এর পরিবর্তে নতুন কোনো বিকল্প সারের ব্যবহার, নতুন কোনো বিকল্প সারের ব্যবহার বলতে এমন কি কোনো রকম রাসায়নিক রয়েছে যেটা নির্দিষ্ট করে আমরা চাষি ভাইদেরকে বলতে পারি যে এই পরিবর্তে তোমরা যদি এই অল্টারনেট সারটা ব্যবহার করে থাকো, আমাদের লাভের পরিমাণও সমমান একটা বজায় থাকবে, এবং কোনো না কোনো দিক থেকে আমাদের প্রাকৃতিকগত দিক থেকে হোক বা মানব জাতির ক্ষেত্রে হোক, যেই ক্ষতিটা হচ্ছিল সেটা অনেকটা হ্রাস করতে পারি? ঠিকই বলেছেন, একবারে এরকম সুন্দর কি কথা কোনো বলেছেন। রয়েছে? অবশ্যই আছে সেটা। কেননা এখন যেটা যে ধরনের ফার্টিলাইজার বা ইনোভেটিভ ফার্টিলাইজার যেটা আমরা আলোচনা করছি, হুম। তো তার কিন্তু সেই দিক কিন্তু চলে এসছে, আচ্ছা আমাদের কাছে কিন্তু ওপেন হয়ে গেছে। আমার কৃষক বন্ধুরা কিন্তু অলরেডি কিন্তু সেইগুলো বিভিন্ন স্কিমেটিক মাধ্যমে, সেই সরকারি বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কিন্তু তারা কিন্তু সচেতন হচ্ছে সেগুলো বিষয়ে। আচ্ছা আমি যদি ইনোভেটিভ ফার্টিলাইজার বলছি, যে এই যে ইনোভেটিভ ফার্টিলাইজার বা ইনোভেশন ফার্টিলাইজারের ক্ষেত্রে আমরা যদি দেখি যে ফার্টিলাইজার ইন্ডাস্ট্রিগুলো যারা ফার্টিলাইজার তৈরি করে, এবং ডিপার্টমেন্ট অফ ফার্টিলাইজার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার, এবং তাদের মানে কন্টিনিউয়াস যে প্রচেষ্টা তাদের, সেই প্রচেষ্টার ফলে, তাছাড়া যারা বিজ্ঞানী যারা আছে তাদের কন্টিনিউ প্রচেষ্টার ফলে এই ধরনের কিন্তু জায়গায় কিন্তু চলে এসছে, এবং তার ব্যবহারও কিন্তু শুরু হয়েছে। আচ্ছা। সেখানে আমরা কি করি, যেটা আমরা দেখি যে ট্র্যাডিশনাল যেটা ফার্টিলাইজার, যখন ট্র্যাডিশনাল ফার্টিলাইজার আমরা ব্যবহার করেছি, বেশিরভাগ ক্ষেত্রে আমার কৃষক বন্ধুরা এখন যেটা ব্যবহার করে, তাতে কি হয়, সব ফার্টিলাইজারটা কিন্তু বা সব সারটা যেটা গাছের ক্ষেত্রে আমরা দিচ্ছি, সেটা কিন্তু পুরোপুরি কিন্তু ব্যবহার হচ্ছে না, নষ্ট হয়ে যাচ্ছে, লিচিং হয়ে হোক বা ভোলাটাইল উদ্বায়ী হয়ে চলে কোনো যাচ্ছে, রকম ভাবে নষ্ট হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে এই ইনোভেটিভ ফার্টিলাইজার কিন্তু এটা কিন্তু যুগান্তকারী কিন্তু একটা বিষয়, আচ্ছা এটা দারুণ একটা কিন্তু একটা রেভলিউশন একটা এনে দিয়েছে কিন্তু। আচ্ছা হ্যাঁ, কিরকম? রেভলিউশন এনেছে, যেমন আমরা যদি বলি যে এই যে অ্যাডভান্স যেটা ফার্টিলাইজার যেটা টেকনোলজির ক্ষেত্রে যেটা বলছি, যে এক্ষেত্রে কী হয়েছে, যে সার, ধরুন আমি আমার কৃষক বন্ধুরা জানে যে আপনারা যখন ইউরিয়া ব্যবহার করছে, আচ্ছা তো ইউরিয়া আমরা সরাসরি ইউরিয়া এমন একটা জিনিস, আমরা ইউরিয়া জানি যে বাতাসে যদি এমনি রাখে, এমনিতে জলীয় বাষ্পটাকে অ্যাবজর্ব করে নষ্ট হয়ে যায়। তাছাড়া ইউরিয়ার যেটা ব্যবহার, আমার কৃষক বন্ধুরা জানবে যে ইউরিয়া যখন জমিতে ব্যবহার করা হয়, দেখবেন ওর কিন্তু 30% মতো ইউজ হয়, মানে 30% কিন্তু ব্যবহার হয় একটা জমিতে দেওয়ার পর। কিন্তু আপনি লক্ষ্য করুন, বাকি আপনার 70% কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। তার মানে এখানে কি হচ্ছে, যে নষ্টটা হচ্ছে সেটা কিন্তু আলটিমেট কিন্তু চুঁইয়ে গিয়ে গ্রাউন্ড ওয়াটারের সঙ্গে মিশছে, অবশ্যই অথবা তাপমাত্রাতে সেটা বাতাসে কিন্তু উড়ে চলে যাচ্ছে, নাইট্রেট আকারে চলে যাচ্ছে। তো সেক্ষেত্রে যেমন পরিবেশ দূষণ হচ্ছে, তাছাড়া আমার ফার্টিলাইজারের যে ব্যবহার হচ্ছে কিন্তু পুরো ব্যবহার কিন্তু হচ্ছে না। তার মানে আমাকে কি করতে হবে না, আমার কৃষকদেরকে সেই ইনোভেটিভ ফার্টিলাইজারটা কি, ইনোভেটিভ ফার্টিলাইজার কিতে যে প্রথম যেটা আছে, যেটা ফার্টিলাইজার যেটা টেকনোলজি, ইনোভেটিভ টেকনোলজি, সেটা হচ্ছে যে স্লো রিলিজ ফার্টিলাইজার। আচ্ছা স্লো রিলিজ ফার্টিলাইজারটা কি, যেটা আমি ফার্টিলাইজারে যখন আমি অ্যাপ্লাই করব, সেটা কিন্তু খুব ধীরে ধীরে কিন্তু কী হবে, সেটা ধীরে ধীরে তার নিউট্রিয়েন্টটাকে কিন্তু রিলিজ করবে। আচ্ছা তার মানে আমার কৃষক তার জমিতে, তার জমির যেখানে চরিত্র, ধরুন অনেক জল যেখানে জমে আছে, তাহলে যখন প্রচুর জল আল ডুবে থাকে, সেখানে কিন্তু এমনিতে নর্মাল কিন্তু ফার্টিলাইজার ছড়াতে পারবে না, কারণ ছড়ালে সেটা কী হবে, জলে দ্রবীভূত হয়ে কিন্তু বেয়ে কিন্তু গড়িয়ে চলে যাবে। কিন্তু যখন আমি এই ইনোভেটিভ টেকনোলজির মাধ্যমে যখন স্লো রিলিজ ফার্টিলাইজার আমি ব্যবহার করছি, একটা কোটিং আছে ওর মধ্যে, অবশ্যই সে কি হতে পারে, সেটা আবার নিম কোটেড হতে পারে। আজকাল আপনারা জানেন যে সারগুলো ব্যবহার হচ্ছে ইউরিয়ার ক্ষেত্রে, আমার কৃষকরা জানে যে স্লো রিলিজ ফার্টিলাইজার, অর্থাৎ যখন ওই ফার্টিলাইজারটা ব্যবহার করে, ও ধীরে ধীরে কি করবে, সে নাইট্রোজেনটা রিলিজ করবে, আর নাইট্রোজেনটা নাইট্রেট আকারে
আমার ধান গাছ নিতে পারে বা যে কোনো অবশ্যই। প্ল্যান্ট নিতে পারে। তার মানে সেখানে ওই নাইট্রোব্যাক্টার যেটা আছে, উপকারী যেটা ব্যাকটেরিয়া আছে, সে ধীরে ধীরে রিলিজ করবে এবং গাছের যতটুকু প্রয়োজন ততটুকুনি কিন্তু ও রিলিজ করবে নেবে। তার মানে কি আমার বাকি কিন্তু যেটা এমনি নর্মাল ইউরিয়া দিলে যেটা কি হতো, জলে গুলে যেত, 30% বেশিরভাগ ইউজ হতো, অংশটাই বেশিরভাগ নষ্ট হয়ে যেত। এখানে কিন্তু সেই নষ্ট হওয়ার কিন্তু সুযোগ কিন্তু থাকছে না। আচ্ছা, স্লো রিলিজ এটা কিন্তু একটা ফার্টিলাইজার, এটা একটা আছে, ঠিক আচ্ছা। আছে। তারপরে যদি আমরা যদি দেখি যে স্লো রিলিজের মধ্যে আবার কি কন্ট্রোল রিলিজ বলে একটা ফার্টিলাইজার আছে। ওকে যে আচ্ছা। কন্ট্রোল রিলিজটা কি, এর মূল উদ্দেশ্যটা কি না, এক্ষেত্রে কি না প্ল্যান্টস রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু তার কিন্তু ও কিন্তু রিলিজ করবে, ওখানে কন্ট্রোল রিলিজ করবে। এবং এর ক্ষেত্রে কি সালফার কোটেড অথবা কি পলিমার কোটেড থাকে, পলিমার অথবা সালফার কোটেড থাকে। এটাও কি করবে, যখনই কোনো ক্রপের ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে, শস্যের ক্ষেত্রে, সেটা কিন্তু ধীরে ধীরে কিন্তু রিলিজ করবে। এবং ধীরে ধীরে রিলিজ করার পরে এখানে সুবিধাটা কী হবে, কৃষকের যেমন আর্থিক তার সাশ্রয় হবে, কেন বেশি আমার ফার্টিলাইজার লাগছে না, গাছে অবশ্যই। যতটুকু দরকার। তারপরে দ্বিতীয় কী হয়েছে না, এখানে আমি যে ট্রেস কন্ডিশন যদিও থাকে, ধরুন আমার প্রচুর জল আছে, আমি নর্মাল ফার্টিলাইজার ছড়াতে পারছি না, সেখানে আমার নষ্ট হচ্ছে। তাহলে যেখানে আল ডুবে থাকলে তো আমি নর্মাল ফার্টিলাইজার ছড়িয়ে লাভ নেই, আমি চাপান দিচ্ছি বা আমি চাষটা করব কি করে, ওকে নিউট্রিশন দেবো কি করে, আমি বেশিরভাগ আমার নষ্ট গাছকে হয়ে নষ্ট যাবে হয়ে যায়। সেখানে। তাহলে সেক্ষেত্রে আমি যখন এই কন্ট্রোল রিলিজ, যখন ফার্টিলাইজার যখন আমি অ্যাপ্লাই করছি, তখন কী হবে, ধীরে ধীরে ওটা দিচ্ছে কোড যেহেতু আছে, তার মানে ওটা কিন্তু নষ্ট হবে না। গাছের তার প্রয়োজন অনুযায়ী, গাছ তো আর আমাদের মতো সাথে সাথে সেটা নেবে না, তার অবশ্যই, প্রয়োজন অনুযায়ী সে অবশ্যই। নেবে। তাহলে এটা কিন্তু একটা কিন্তু সাশ্রয়, কিন্তু তাদের ক্ষেত্রে যেমন অর্থনৈতিক সাশ্রয় হয়েছে, সেই সাথে সাথে আমার কিন্তু পরিবেশ দূষণও কমছে এবং নষ্টও হচ্ছে না। নষ্ট হচ্ছে কম, গাছের যতটুকু প্রয়োজন ততটুকু হচ্ছে। আর যেটা স্লো রিলিজ ফার্টিলাইজার, এটা যেমন কন্ট্রোল রিলিজ বললাম, স্লো রিলিজের ক্ষেত্রে কিছু স্লো রিলিজের মতো ওইভাবে কিন্তু কোনো সফিস্টিকেটেড কিন্তু কোটিং থাকবে না। কিন্তু কি আছে না, এখানে কি হচ্ছে, ফার্টিলাইজারটা কি হচ্ছে, কনভেনশনাল যে ইউজ করা হয় তার থেকে কি হয়, তার থেকে এটা কিন্তু একটা বেটার কন্ডিশন। এটা কি হচ্ছে, গাছকে তার যে কেমিক্যাল কম্পোজিশনটা থাকে, সেই কেমিক্যাল কম্পোজিশনে কি করে ও ধীরে 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 কোডটা যখন সরে যাবে, তখন গাছ কিন্তু নিতে পারবে। মানে দুভাবে, একটা যে কন্ট্রোল রিলিজ আর একটা স্লো রিলিজ, যেখানে যেরকম মানে তার জমির যেভাবে চরিত্র বা যে অবস্থা, সেখানে কিন্তু ব্যবহার করতে পারে। আর একটা কি আছে, স্টেবিলাইজ ফার্টিলাইজার। স্টেবিলাইজ ফার্টিলাইজারটা কি, এখানে ফার্টিলাইজারটা যে যে গাছকে যে নিউট্রিয়েন্টটা যেটা আমি দেবো, সেটা কি করে, তার মধ্যে কি থাকে, তার মধ্যে আছে আমাদের ইউরেজ বলে একজন আছে, আচ্ছা। ইউরেজ একজন এনজাইম থাকে। আচ্ছা। ওর সাথে থাকে কি, ওর সাথে থাকে আমাদের নাইট্রিফিকেশন ইনহিবিটর থাকে। আচ্ছা। নাইট্রিফিকেশন ইনহিবিটর কি না, যখন আমি নাইট্রোজেন মানে ইউরিয়া আকারে যখন আমি জমিতে করছি, তখন কি করে বিভিন্ন ধরনের উপকারী জীবাণু আছে, তারা কি করে ওই উপকারী জীবাণুগুলো কি করে সাথে সাথে ওই নাইট্রোজেনটাকে যখনই মানে যে নাইট্রোজেন আকারে আমি ইউরিয়াটা দিই, ওটা যদি নাইট্রেট আকারে যদি চলে আসে, খুব দ্রুত কিন্তু ও জলে দ্রবীভূত হয়ে যাবে। আচ্ছা। কিন্তু যদি আমি ওখানে এমন ধরনের আমি নাইট্রিফিকেশন ইনহিবিটর দিয়েছি যে কিন্তু ওটাকে দ্রুততার সাথে কিন্তু নাইট্রিফিকেশন হতে দেবে না, তারপরে নাইট্রেট ফর্মেশনে আসবে না। তাহলে নাইট্রেট ফর্মেশনে দ্রুত যদি না আসে, ধীরে ধীরে যদি তার কমিয়ে দেয়, তাহলে যেমন যেমন রিলিজ হবে গাছ তেমন তেমন নিতে পারবে। অবশ্যই। তাহলে এটা একটা। সুতরাং এই ধরনের যে টেকনোলজিগুলো, এই যে কন্ট্রোল রিলিজ ফার্টিলাইজার হোক, যেটাকে সিআরএফ বলা হয়, অথবা যেটাকে স্লো রিলিজ ফার্টিলাইজার এসআরএফ বলা হয়, এই ধরনের বিভিন্ন ফার্টিলাইজারের ফর্মুলেশন কিন্তু মার্কেটে মানে এগুলোকে আমরা ইনোভেটিভ ফার্টিলাইজার বলতে পারি, আচ্ছা। যেগুলো কিন্তু তৈরি হচ্ছে এবং ইদানিং কিন্তু ব্যবহার হচ্ছে। আচ্ছা। যার ফলে এখানে কি হচ্ছে, গভর্নমেন্টের কিন্তু আপনি একটা লক্ষ্য করবেন, সরকারি কিন্তু যে ভর্তুকি, আপনি জানেন যে নাইট্রোজেন ফার্টিলাইজারের উপর সরকারকে একটা বড় পরিমাণ কিন্তু ভর্তুকি দিতে হয়, অবশ্যই। নাহলে নাইট্রোজেন ফার্টিলাইজারের দাম দেখুন কত হতো, আমার কৃষক বন্ধুদেরকে প্রচুর দাম দিয়ে কিন্তু নিতে হতো। সেই ক্ষেত্রে এই নাইট্রোজেনাস ফার্টিলাইজার এমন একটা কস্টলি, একটা এক্সপেন্সিভ, সেক্ষেত্রে যদি এই ধরনের ইনোভেটিভ টেকনোলজি, তাতে কিন্তু আমাদের কিন্তু কস্ট অফ কাল্টিভেশনটা কিন্তু কমিয়ে দিয়েছে। কৃষকের যদি কস্ট অফ কাল্টিভেশন কমে যায়, আলটিমেট কিন্তু অতি সে সহজেই বেনিফিটেড সে হবে, ব্যবহার সে কিন্তু করতে পারে। বেনিফিটেড হবে। এবং তার সাথে সাথে এই যে নাইট্রোজেনাস ফার্টিলাইজারের যে পরিবেশগত দিক দিয়ে তার যে একটা কুফল, এর কুফল যেটা বললাম যে চুঁয়ে গিয়ে নাইট্রেট যদি নিচে গিয়ে যদি গ্রাউন্ড ওয়াটারে মিশে, আমরা জানি সে ব্লু বেবি ডিজিজ বিভিন্ন ধরনের আমরা শুনে থাকি, তাহলে সেইগুলো কিন্তু ওই যে এনভায়রনমেন্টাল যেটা হ্যাজার্ড, সেটা কিন্তু হবে না। কেন নাইট্রোজেনাস ফার্টিলাইজার একটা গুরুত্বপূর্ণ জিনিস, কেননা আমাদের যারা চাষ করি আমরা জানি যে নাইট্রোজেনের যদি তার যে সারের যে এনপিকে যে মাত্রা, আমরা জানি 2:1:1। তারপরে নাইট্রোজেন যদি আমার 10 কেজি লাগে, 5 কেজি লাগবে ফসফরাস আর 5 কেজি লাগবে পটাশিয়াম। সুতরাং এই যে রেশিওটা, একটা ব্যালেন্স ফার্টিলাইজার যে ব্যবহার করা যে রেশিওটা, কেননা আপনাকে যখনই আমি ফার্টিলাইজার ব্যবহার করছি, সেখানে তো আমার গাছের সঠিক পুষ্টিটা তো করতে হবে। গাছকে যদি সঠিক পুষ্টি দিতে পারি, তবে গিয়ে সে আউটকাম দেবে, আচ্ছা। রেজাল্টটা সে দিবে, তো আমি গুড হারভেস্ট পাবো, আমি অবশ্যই। ইলটাকে বুস্ট আপ করবে। সুতরাং প্রপার নিউট্রিশন, প্ল্যান্টের ক্ষেত্রে প্রপার নিউট্রিশন দরকার। সেটা আপনি অ্যাডভান্স টেকনোলজি আনুন, আমি যাই টেকনোলজি আনি না কেন, সেটা কিন্তু গাছ কিন্তু সঠিক আমাকে পুষ্টিটা কিন্তু দিতে হবে। আচ্ছা, ধরুন আমি যদি এটা পার্সেন্টেজ হিসেবে একটা কোনো কৃষককে যদি বলি, একটা নির্দিষ্ট পরিমাণ জমিতে কি পরিমাণ সে নর্মাল সারের তুলনায় ব্যবহার করতে যেটা লাগতো,
এই কোটেড বা নিম সার বা ধরুন এই চলতি রাসায়নিক সারের পরিবর্তে নতুন বিকল্প সার ব্যবহারের ক্ষেত্রে যদি আমি ইউরিয়াই ধরে নিই, সেই পরিমাণের থেকে কতটা, যদি পরিমাণ আকারে বলেন এতটা কম লাগছে, এবং যদি লাগে একটা আমি জায়গা আমি অনুযায়ী? একটা হ্যাঁ আমি আন্দাজ বলছি এখানে, যে আমি একটা লাস্ট আমি একটা ট্রায়াল দিয়েছিলাম আমি একটা আচ্ছা, ফার্মে। আচ্ছা। সেখানে আমি যদি বলি যে ন্যানো ফার্টিলাইজার, এটা কিন্তু একটা ইনোভেটিভ ফার্টিলাইজার। ন্যানো, এখন ন্যানো ইউরিয়া বেরিয়ে গেছে, ন্যানো ডিএপি বেরিয়ে গেছে, ইফকো থেকে শুরু করে বিভিন্ন কোম্পানি বা ফার্টিলাইজার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ডিপার্টমেন্ট অফ ফার্টিলাইজার থেকে শুরু করে ফার্টিলাইজার যে ইন্ডাস্ট্রিগুলো আছে, তারা কিন্তু এই ধরনের, বিশেষ করে ডিপার্টমেন্ট অফ ফার্টিলাইজার, তারা কিন্তু খুব এমফাসিস করছে, জোর দিচ্ছে যে এই ধরনের ন্যানো, একটা ন্যানো টেকনোলজি, ন্যানো পার্টিকেলস বেরিয়েছে, যেগুলো আমি 2020 সালে একটা ট্রায়াল দিয়েছিলাম ন্যানো ইউরিয়ার উপর। আমার অভিজ্ঞতার কথা বলছি। ওখানে ফার্মে আমার কৃষক বন্ধুরা জানবে যে গোয়ালতোড়ে একটা ফার্ম আছে, এসআরএফ ফার্ম আছে গোয়ালতোড়ে, সাব ডিভিশনাল অ্যাডাপটিভ রিসার্চ ফার্ম। ওই ফার্মের আমি দায়িত্বে ছিলাম। তো সেখানে আমি দিতে গিয়ে দেখলাম যে, যেটা আপনি বললেন, যে ওখানে আমি 1 বিঘা জমির কথা যদি আমি ধরি, এখানে 42 ডেসিমেলের জমি, তো সেখানে এর ক্ষেত্রে আমি উপকারিতাটা বলছি যে নর্মাল যখন আমি ইউরিয়া দিচ্ছি, যে ইউরিয়াটা লাগছে, ইউরিয়া তো একসাথে লাগছে না। আমি ধানের ক্ষেত্রে আমি ধরে নিলাম যে আমার 20 কেজি ইউরিয়া লাগছে, 1 বিঘাতে 20 কেজি ইউরিয়া লাগছে। তাহলে 20 কেজি ইউরিয়াটা গাছের তার প্রয়োজন অনুযায়ী কিন্তু দেওয়া হচ্ছে, এককালীন দেওয়া হচ্ছে না। কখন দেওয়া হচ্ছে, মানে সঠিক আপনাকে টাইম অফ অ্যাপ্লিকেশন, টাইম অফ অ্যাপ্লিকেশনটা একটা গুরুত্বপূর্ণ, কোন সময় ব্যবহার হচ্ছে। মানে আমাকে গাছের যখন সঠিক নিউট্রিশন করতে হচ্ছে, আপনাকে দেখতে হচ্ছে যে কি সোর্স, প্রথমে দেখতে হচ্ছে যে কি সোর্স, মানে আমি কি ধরনের খাবার বা সার আমি দিচ্ছি, কতটা পরিমাণ দিচ্ছি, ডোজেজ, কোন টাইমে দিচ্ছি, টাইম অফ অ্যাপ্লিকেশন, আর ভাইটাল, কিন্তু ভেরি ভাইটাল, এইগুলো কিন্তু ভাইটাল। তো সেক্ষেত্রে আমি দেখেছি যে আমার এই 20 কেজি যে ইউরিয়া যেটা লাগছে, তাহলে 20 কেজি ইউরিয়া লাগছে, তাহলে ওই 20 কেজি ইউরিয়া কিন্তু এককালীন দেওয়া হচ্ছে না। তাহলে ওর 50% আমার ল্যান্ড প্রিপারেশন, যখন জমি তৈরি হচ্ছে, ধানটা যখন রোয়া করা হচ্ছে, তার আগে কিন্তু জমি তৈরিতে আপনার 20 কেজি লেগে যাচ্ছে। আচ্ছা, আর 10 কেজি লেগে যাচ্ছে, 20 কেজির হাফ 10 কেজি লেগে যাচ্ছে। তাহলে আর যে 10 কেজি থাকলো, সেটাকে আমরা চাপান আকারে সাধারণত দিই কনভেনশনালি 10 কেজি করে। কিন্তু ওই যে চাপানটা যেটা দিতে যাচ্ছি, 10 কেজি যেটা আমার হাতে থাকলো, আমি তো ল্যান্ড, আমার লাগছে কত, তার টোটাল লাগছে ওই সারটা লাগছে ওই ধানের জন্য 20 কেজি ইউরিয়া লাগছে। আমার নাইট্রোজেনের তার চাহিদা মেটানোর জন্য 20 কেজি ইউরিয়া লাগছে। তাহলে 20 কেজি 10 কেজি আমি বেসাল ডোজ হিসাবে জমি তৈরি করার সময় আমি দিয়ে দিচ্ছি, প্রথমে দিয়ে দিচ্ছি 10 কেজি দিয়ে দিচ্ছি। তাহলে আর 10 কেজি আমার হাতে থাকলো, যেটাকে আমার চাপান হিসাবে, টপ ড্রেসিং হিসাবে 2 বার দিতে হয়। ওই চাপানের জায়গায় আমি ওই ইউরিয়াটা না দিয়ে আমি ওখানে ন্যানো, ওখানে আমি পুশ করলাম। আচ্ছা, ন্যানো যেটা ন্যানো টেকনোলজি আছে, ইনোভেটিভ ফার্টিলাইজার হিসেবে ন্যানোটাকে আমি স্প্রে করলাম। কেন স্প্রের যখন আমি ফোলিয়ার স্প্রে করছি, আমরা জানি যে মাটির ক্ষেত্রে যখন সারকে যখন আমি মাটিতে যখন দিচ্ছি নর্মালি, কেন মাটিতে দেওয়ার ফলে, আমি তো বলছি যে মাটিতে দেওয়ার ফলে যখন ও জলে দ্রবীভূত হয়ে যায়, তখন গাছ তার প্রয়োজন অনুযায়ী নিচ্ছে, বাকিটা কিন্তু নষ্ট হচ্ছে। বাকিটা কিন্তু সে ওয়েট করবে না যে গাছ কবে নেবে, তার জন্য ওয়েট করবে না, ও নষ্ট হয়ে যাবে। কিন্তু আমি যখনই, ওটা তো আমার 30%-এর মতো ইউজ হলো, ওই 10 কেজি 30% ইউজ হলো, যেটা আমি বেসাল অ্যাপ্লিকেশন দিয়েছি। তাহলে বাকি যে দুটো ডোজ আমার থাকলো 10 কেজির, সেই 10 কেজিটাকে আমি সরিয়ে দিয়ে তার জায়গায় ইনোভেটিভ ফার্টিলাইজার ন্যানো ওখানে আমি পুশ করেছি। তাহলে ন্যানো আমি 2 বার আমি চাপানের আকারে দিয়েছি, চাপান যেটাকে আমি স্টপ ড্রেসিং বলি, এবং সেটাকে আমি ফোলিয়ার আকারে স্প্রে করেছি। ফোলিয়ার মানে পাতায় স্প্রে করা। তাহলে পাতাতে যখন আমি স্টিকার দিয়ে ওর সাথে যখন স্প্রে করছি, আমার কৃষক বন্ধুরা স্টিকারের বিষয়টা জানে, যেটা অ্যাডহেসিভনেসটা বাড়িয়ে দেয়, তার মানে কি হচ্ছে, তখন ওর কার্যকারিতা, ওর এফিকেসিটা আরও বেড়ে গেছে। দেখা গেছে যে আমি চাপান যখন দিতাম 5 কেজি ইউরিয়া, যেটা আমার নষ্ট হতো, কতটুকু ব্যবহার হতো মাটিতে দিলে, সেক্ষেত্রে কিন্তু আমার এই ফোলিয়ার অ্যাপ্লিকেশন দেওয়ার ফলে দেখা গেল যে গাছের গ্রোথ আরও বেশি বুস্ট আপ করেছে, এবং ইল্ড আরও বেড়েছে, তার পেনিক্যাল লেন্থ বেড়েছে, মানে সিসের লেন্থ বেড়ে গেছে, গাছের আরও লেন্থ বেড়েছে। এবং আবার কী হয়েছে, তাতে আপনার নষ্টটা, ওয়েস্টেজটা কম হয়েছে নাইট্রোজেনে। পাতাতে যখনই দেওয়া হচ্ছে স্টিকার দিয়ে, গাছ তখন পাতার কি করে, পাতার স্টোমাটা তাকে অ্যাবজর্ব করে নিচ্ছে। স্টিকার বলতে কি কোনো স্টিকার রকম আঠা জাতীয়, আঠা ব্যবহার করে? আঠা জাতীয়, বাজারে বিভিন্ন ধরনের আঠা পাওয়া যায়, কৃষক বন্ধুরা জানে। আজকাল তো বাড়ির মধ্যে সেই শ্যাম্পুও মিশিয়ে দিচ্ছে, একটা ক্লিনিক প্লাস শ্যাম্পুকে, বা যে কোনো, আমি কোম্পানি বলে দিচ্ছি, যে কোনো শ্যাম্পুকে দিয়ে বা ডিটারজেন্ট মেশানো যেতে পারে একটা ট্যাঙ্কির মধ্যে। তাতে কি হয়, যে ওয়াটারটা ওর মধ্যে যে মেশানো হচ্ছে, সেটা কিছু পাতার মধ্যে গায়ে লেগে যায়, একটা চিপকে থাকে, গায়ে লেগে যায়। তাহলে ওই জলটা সহজে গড়িয়ে মাটিতে পড়ে না। তাহলে গাছের মধ্যে যতক্ষণ আটকে থাকবে, তাহলে পাতা কি করবে বা গাছ কি করবে, ওটাকে অ্যাবজর্পশনটা ওর বাড়বে। এবং জলের অ্যাবজর্পশন বাড়া মানে ওর মধ্যে যে ন্যানো যে পার্টিকেলসটা আছে নাইট্রোজেনে, ওটা গাছের শরীরে ঢুকে যাচ্ছে অবশ্যই। তাহলে সেটা আমি 2 বারে, তাহলে দেখুন আমি চাপান যেটা 10 কেজি রেখেছিলাম, এমনি ইউরিয়া একে দিতাম, তার বদলে কিন্তু আমি ন্যানো কিন্তু দিয়েছি। এখানে ন্যানো তো বেশি লাগে না, মাত্র কত লাগে, মাত্র হয়তো 4 ml 4 ml লাগে পার লিটারে, 4 ml, মানে 1 লিটার জলে 4 ml লাগে।
তাহলে সেখানে আমি 5 ব্যারেল আমি জল দিচ্ছি, আমি তাহলে 4 ml লাগলে আমি মানে কি বলে যে 5×4 = 60, আমার 60 ml লাগছে, মানে 60 ml 1 ব্যারেল লাগছে 1 ব্যারেল জলে। তাহলে যদি 60 ml লাগে তাহলে সেখানে আপনি ভাবুন আমি মানে 60 হলে আপনার 5 ব্যারেল জল আপনি 1 বিঘাতে দিচ্ছেন, অবশ্যই তার মানে আপনার 300 ml হয়ে যাচ্ছে। আগের থেকে অনেকটাই কম। অনেক, যেখানে 300 ml দাম সেখানে আপনি দেখবেন নাইট্রোজেন ব্যবহার করতে আপনি কতগুলো দাম হচ্ছে, আবার সঠিক আপনি কাজও পাবেন না। এবং বেশিরভাগটাই জলে দেওয়া বেশিরভাগটা মাত্র জলে গুলা দেওয়া মাত্র হয়ে গুলে যায়। যাচ্ছে। আবার দেখুন আপনি চাপান দিতে যাচ্ছেন, দেখা গেলো এত বৃষ্টি হয়েছে আল ডুবে আছে, তার মানে আপনি ইউরিয়া ছড়াতেও পারবেন না। কিন্তু আবার অবশ্যই। ন্যানো যেটা টেকনোলজি, ওটা আমার নিচে আমি সহজে আমি স্প্রে করে দিয়েছি পাতায়, ওটা তো আমার জলের সঙ্গে কোনো সম্পর্ক নেই। আবার এমনও হতে পারে যে আপনি চাপান দিতে ইউরিয়া ছড়াতে যাচ্ছেন, যে জমিতে জল নেই, রস নেই, তাহলে তো ওই ইউরিয়াটা পড়ে থাকবে, তো তাহলে জলে যদি দ্রবীভূত না হয় গাছ নিতে পারবে না। কিন্তু অবশ্যই। ন্যানো টেকনোলজি থাকার জন্য আমি সহজে পাতাতে স্প্রে করে দিতে পারি। তার মানে বিভিন্ন যে এনভায়রনমেন্টাল যে স্ট্রেস কন্ডিশন গাছের, সেই স্ট্রেস কন্ডিশনকে কিন্তু বুস্ট আপ করে, মানে ওর আরও গাছের টলারেন্সি লেভেলকে বাড়িয়ে দেয়। আচ্ছা আচ্ছা এটা কিন্তু একটা বিষয় কিন্তু। স্যার, যেমনটা বললেন যে আমাদের কৃষি ভাইদের উদ্দেশ্যে আমরা যেমন ইউরিয়া ব্যবহার নিয়ে স্যার বললেন, আমরা কোটেড বা নিম জাতীয় ইউরিয়া যেমন ব্যবহার করেওছি, এবং বর্তমানের থেকে নতুন বিকল্প সারের যে ব্যবহারের ক্ষেত্রে তফাৎটা স্যার যেমনটা বললেন, যে আমরা অতি সহজেই দেখেছি প্রচুর পরিমাণে 30% 70% যদি আমরা এরকম ভাগ করে নিই, বেশিরভাগ মাত্রায় আমাদের যেটা নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু অনেকটাই একটা কৃষকের ক্ষেত্রে যেটা লাভবান হবে এবং অনেকটাই স্বল্প ব্যয়ে সে অনেকটা ঠিক উপকারিত হবে। একেবারে। অসংখ্য ধন্যবাদ স্যারকে। আমরা খুব একটি গুরুত্বপূর্ণ কৃষক ভাইদের জন্য, যেটা রবি ফসলেও যেটা সামনে চলতি ফসলে আসছে, সেই বিষয়ে অনেক অবগত হলো। আবারও স্যারকে কোনো একটা এপিসোডে পাবো আমরা, এই বিকল্প রাখছি, আরও গুরুত্বপূর্ণ এপিসোড নিয়ে স্যারের সাথে আলোচনা হবে। ধন্যবাদ স্যার। ধন্যবাদ। বন্ধু, এতক্ষণ শুনছিলেন 90.8 FM প্রচার তরঙ্গে বেতার বিদ্যাসাগর। শুনছিলেন বেতার বিদ্যাসাগরে কৃষি সংক্রান্ত বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। আর এই অনুষ্ঠানে অংশ নিতে চাইলে কিংবা এই অনুষ্ঠানে আলোচনা সংক্রান্ত কোনো প্রশ্ন যদি বন্ধুর থেকে থাকে, তাহলে চট করে সেই প্রশ্ন আমাদের কাছে পৌঁছেও দিতে পারেন। আমাদের ইউটিউবে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন, কিংবা ফেসবুকেও আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন, কিংবা মেসেজ করতে পারেন। সরাসরি আমাদের ফোন করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের ফোন নম্বর 8116884995। আবারও বলছি 8116884995। আর যদি চিঠি লিখে আমাদের জানাতে চান কেমন লাগছে আপনাদের অনুষ্ঠান, কি নতুন বিষয় নিয়ে জানতে চাইছেন চাষাবাদ সম্পর্কে আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে, সেটাও লিখে জানাতে পারেন। আমাদের চিঠি লিখতে পারেন এই ঠিকানায়, বেতার বিদ্যাসাগর 90.8 FM, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, রাঙামাটি, মেদিনীপুর 721102। এতক্ষণ শুনছিলেন কৃষি সংক্রান্ত বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স ফার্টিলাইজার্স ও কেমিক্যালস লিমিটেডের প্রস্তুতি, কৃষক ভাই ও বন্ধুর জন্য কৃষিক্ষেত্রে বিশেষ বার্তা। এই ধরনের অনুষ্ঠান আরও শুনতে কানে রাখুন বেতার বিদ্যাসাগর 90.8 FM, ঠিক বেলা 1টায়।